করো। আমি আজকে কানটা শেষ করে দিচ্ছি, কারণ চোখ আর কান এই দুইটা টপিক একটু সহজ, এজন্য এই দুইটা দিয়ে আমি শুরু করতেছি। চোখটা তো আমরা শেষ করছি, আজকে আমরা কানটা শুরু করব। দেখো, কান নিয়ে আমাদের প্রথম কথা, কান আমরা যেটা জানি, কান আমাদের শুনতে সহায়তা করে। শুধুমাত্র কান শুনতে সহায়তা করে না, কান একই সাথে আমাদের শুনতে সহায়তা করবে এবং ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করবে। এই যে ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করবে, এটাই কিন্তু ম্যাট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এটাই, এই কথাটাই শুধু। তাহলে একই সাথে শ্রবণাঙ্গ এবং ভারসাম্য অঙ্গ রূপেই কাজ করবে আমাদের কান। কিভাবে একটু আমরা ডিটেলসে একটু পরে জানতে পারবো। এখন মানুষের যে কান, আমরা টোটাল তিনটা ভাগে ভাগ করতে পারি। আগে আমরা চিত্র আসি, তারপরে আমরা এখানে দেখব। একটু খেয়াল করো এই চিত্রটা। এই যে এখানে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, কানের যে পিনা, আমরা বাইরে থেকে সাধারণত মানুষের যে অংশটুকু দেখতে পাই, সে অংশটুকু কিন্তু এই এতটুকু দেখতে পাই না আমরা বাইরে থেকে। যেহেতু এটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমার বাইরের কর্ণ বা বাইরের কানের অংশ, যেটাকে আমরা বলি বহিকর্ণ। এবং আমরা যখন কটন বাড দিয়ে কানটা চুলকাই, তখন কটন বাড কিন্তু এই পর্যন্তই আসে, এর বাইরে যেতে পারে না। তাই যতটুকু পর্যন্ত প্রবেশ করতে পারে, এটা হচ্ছে মাঝখানের অংশ। এই জন্য এটাকে আমরা বলবো মধ্যকর্ণ। মধ্যকর্ণ। এটা কিন্তু মধ্যকর্ণ না। কেন মধ্যকর্ণ না? দেখো, তুমি যে কটন বাডটা প্রবেশ করাচ্ছ, এটা তো বাইরে থেকেই প্রবেশ করাচ্ছ, এটা বাইরের কানেরই অংশ, এটা সম্পূর্ণ বাইরের কানেরই অংশ তোমাকে বলতে হবে। এবং এই যে পর্দা পর্যন্ত, যে পর্যন্ত তুমি কটন বাড প্রবেশ করাতে পারতেছো, এই পর্দার পরবর্তীতে যে অংশ একদম সম্পূর্ণ ফাঁকা জায়গা, এইটা এখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার পরে এই যে এই এখানে যদি আমি একটু দাগ দিয়ে দেখাই, এই যে ওয়ালটা, এখান থেকে একটা ওয়াল, এই ওয়াল পর্যন্ত, আর এইখান থেকে এই পর্দার পরে এই এতটুকু জায়গা হচ্ছে আমার মধ্যকর্ণ, বা যেটাকে আমরা বলি মিডল ইয়ার। আর মধ্যকর্ণর পরে এই যে প্যাঁচানো শামুকের মতো দেখতে, এটাই হচ্ছে একদম ভিতরের দিকে, এটা একদম সম্পূর্ণ ভিতরের দিকে। তাহলে এইটাকে আমরা বলবো ওই অন্তকর্ণ, মানে যেটা ভিতরে অবস্থান করতেছে। আরেকটা জিনিস একটু যদি আমি এখানে তোমাকে বলি, এই কানটার টোটালি অবস্থানটা কোথায়? দেখো তো, এই কানের উপরে এই জিনিসটা কি মনে হচ্ছে? একটা অস্থি না? হাড় না এটা? হ্যাঁ। বাইরে থেকে যে আমি কানে যতটুকু দেখতে পাই, ওটা তো বাইরের দিকে। ভিতরে যতটুকু আছে, সেই জিনিসটাকে এই যে মধ্যকর্ণ বা অন্তকর্ণ আমি যেটা বলি, ওদেরকে সংরক্ষণ বা সেভ করার জন্য আমার শক্ত কোনো কিছুর প্রয়োজন হবে। সেই শক্ত কোনো কিছুই হচ্ছে তোমার এই বনি আবরণ, বা যেটাকে আমরা বলি অস্থির আবরণ। তাহলে এই অস্থিটা কি? অস্থিটা আমরা একটু পরেই জানবো, একটু পরেই বলবো। তাহলে এখান থেকে আমি বুঝলাম টোটালি আমরা কানটাকে তিনটা ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে এই পর্যন্ত বাইরের কর্ণ বা বহিকর্ণ, এই পর্দার পর থেকে এতটুকু জায়গা, এটা হচ্ছে আমার মধ্যকর্ণ। আর এই পরে প্যাঁচানো যে শামুকের মতো একদম ভিতরের দিকে, এটাই হচ্ছে আমার অন্তকর্ণ। তাই কানের পার্ট পাইলাম তিনটা। এখানে এবার আসো, একটা হচ্ছে বহিকর্ণ, একটা মধ্যকর্ণ, আর একটা অন্তকর্ণ। এখান থেকে একটু হয়ে গেছে, মধ্যকর্ণ, অন্তকর্ণ। আচ্ছা, এবার আসো কানের এই যে বহিকর্ণটা, আমরা বাইরের কানটা বললাম, এর কতকগুলো অংশ আছে। আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই, এই যেটা, বা আমরা যেটা হাত দিয়ে নরম অনুভব করি, ওইটাই হচ্ছে ওর ওই অংশটার নাম বলা হয় পিনা। অংশটার নাম বলা হয় পিনা। এবং যেখানে আমরা কটন বাড প্রবেশ করাই, যেখানে কটন বাডটা প্রবেশ হয়, সেটাকে বলা হয় কর্ণপটহ। ওই কর্ণপটহ বলতেছি, কর্ণকুহর। কুহর মানে কি? একটা গহ্বর মতো জায়গা। কুহর মানে কিন্তু গহ্বর জায়গা। তাহলে কানের গহ্বর জায়গা বা কানের একটা ক্যানেল, সেজন্য এটাকে আমরা বলি কর্ণকুহর, ইংরেজিতে যেটাকে বলা হয় এয়ার ক্যানেল। তাহলে একটা সম্পূর্ণ বাইরের যে পার্ট, এই বাইরের পার্টটাকে বলা হচ্ছে, এগুলা লাগবে না, এই হেলিক্স লাগবে না, এন্টি হেলিক্স লাগবে না, কঙ্কা লাগবে না, এই অডিটরি বুলাটা লাগবে, যদিও তোমাদের বইয়ে নাই এটা।
এটা একটু মনে রাখতে হবে। তাই বাইরে থেকে সম্পূর্ণরূপে আমরা যেটা দেখতে পাই সেটাই হচ্ছে আমার পিনা। যেখানে আমি কটন বাড প্রবেশ করাতে পারি যে পর্যন্ত, সেটা হচ্ছে একটা নালীর মতো বা গহ্বরের মতো, এটা হচ্ছে কর্ণকুহর। কর্ণকুহর। লাস্ট যেখানে কটন বাডটা আটকিয়ে যায় এখানে একটা পর্দা। আর পর্দা যেখানে থাকে সেটাকে আমরা একটা মেমব্রেন বলি। মেমব্রেনের মানেই কিন্তু পর্দা। যেমন তোমরা বোটানিতে পড়ছো কোষের গঠনে যে প্লাজমা মেমব্রেন, যা ঝিল্লি মানে পর্দা, ঠিক সেম ভাবে এই পর্দা এখানে তার থাকবে, এটাকে আমাদের একটা মেমব্রেন থাকবে। এই মেমব্রেনটা হচ্ছে টিম্পেনিক মেমব্রেন। এই মেমব্রেনটার নাম হচ্ছে টিম্পেনিক মেমব্রেন। বাংলায় বলতে গেলে আমরা বলবো কর্ণপটহ। তাহলে বহিকর্ণের আমরা পার্ট পাইলাম কয়টা? তিনটা। একটা হচ্ছে পিনা, একটা হচ্ছে কর্ণকুহর, আরেকটা হচ্ছে কর্ণপটহ টিম। বা একটা পর্দা। পর্দা মনে রাখো, তুমি পর্দা মনে রাখলে ইংরেজিটা অলরেডি মাথায় চলে আসবে। আচ্ছা, কেন টিম্পেনিক নামটা আসছে? এই যে উঁচু জায়গা না, এই উঁচু জায়গাটাকে বলা হয় টিম্পেনিক বুলা। একটু পরে আমরা দেখব। তাহলে বহিকর্ণের পার্ট কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আসো মধ্যকর্ণ, একটু খেয়াল করো। এইটা এখানে এই যেটা আছে মধ্যকর্ণে কিছুটা ফাঁকা জায়গা আছে। এখানে দেখো কিছুটা অস্থি আছে, এই যে গ্রিন কালার দিয়ে দিছে, এগুলো কিন্তু অস্থি বা হাড়। এবং দেখো একটা নালী পথ আছে, নিচের দিকে আসছে না একটা নালী পথ? তাহলে একটা একটা হাড় না, এখানে হাড়ের অংশ আছে এবং এখানে একটা নালী আছে। আরেকটা জিনিস এখানে আছে, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে না। এইখানে একটা ছিদ্র থাকে আর এখানে আরেকটা ছিদ্র থাকে, দুইটা ছিদ্র থাকে এখানে। এটা যখন এটা কাটা হবে, আমি পার্ট পার্ট করে যখন একটু পরে পড়াবো তখন দেখতে পাবা। তাহলে মধ্যকর্ণে টোটাল তিনটা জিনিস থাকে, একটা থাকে অস্থি, আর থাকে ছিদ্র, আর এই একটা নালী পথ, এটা হচ্ছে বড় ছিদ্র। তাই বড় ছিদ্রটাকে আমরা নালীপথ বলতে পারি, বড় ছিদ্রটাকে আমরা নালীপথ বলতে পারি। এখন তাহলে মধ্যকর্ণের পাঠে কি কি পাইলাম? ছিদ্র, নালীপথ আর অস্থি। এই অস্থিগুলো আমার খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। কি কি অস্থি দেখো, এখানে টোটাল তিনটা অস্থি থাকে। এই একটা অস্থি, আর এখান থেকে এই একটা আরেকটা অস্থি, আর এই যে ছোট্ট এইটুকু আছে আরেকটা অস্থি। টোটাল এখানে আমরা তিনটা অস্থি পাবো। প্রথম যে অস্থিটা এটাকে বলা হয় ম্যালিয়াস, ইনকাস আর একটা স্টেপিস। তাহলে কানের অস্থি কয়টা? কানের অস্থি তিনটা, ম্যালিয়াস, ইনকাস, স্টেপস। ম্যালিয়াস, ইনকাস আর একটা হচ্ছে স্টেপিস। এখন এই স্টেপিস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। তোমরা পড়ছো যে সবচেয়ে সব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অস্থি, তাহলে এইটাই হচ্ছে আমার ক্ষুদ্রাস্থি। আরেকটা জিনিস এখান থেকে আমার মনে রাখতে হবে, এটা এই অস্থির সাথে একটা পেশি লাগানো থাকে। এই পেশিটাকে বলা হয় স্টেপিডিয়াস পেশি। এই স্টেপিসের নামের সাথে মিল আছে। স্টেপিডিয়াস পেশি, যেহেতু স্টেপিসটা সব থেকে ছোট অস্থি ছিল, ঠিক সেম ভাবে আমি বলবো স্টেপিডিয়াসটা সব থেকে ক্ষুদ্র পেশি, সবচেয়ে ক্ষুদ্র পেশি। এই নামের সাথে কিন্তু মিল আছে এখানে। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এখান থেকে এই তিনটা হাড় আছে এটা জানলাম, বা তিনটা অস্থি আছে জানলাম। আরেকটা জিনিস এখানে আমরা দেখছি যে এই দুইটা যে ছিদ্র ছিল সেই ছিদ্রগুলা আপাতত একটু পরে জানি। এই যে বড় নালীপথটা ছিল, এই নালীপথে দেখো এখানে একটা মুক্ত পথ আছে, এখানে দেখা যাচ্ছে যে কোনো কিছুতে উন্মুক্ত হবে। যেমন আমাদের যে গলাটা, যে আমাদের মুখে উন্মুক্ত হয়েছে, বা আমাদের শ্বাসনালীটা নাকে ওখানে গিয়ে উন্মুক্ত হয়েছে। এখন এই যে নালীটা, এই নালীটা উন্মুক্ত হয় গলবিলে গিয়ে। এই নালীটা উন্মুক্ত হবে কোথায় গিয়ে? এটা মনে রাখতে হবে, গলবিলে গিয়ে। কোশ্চেনটা এভাবে আসবে যে মধ্যকর্ণ এবং এই যে গলবিল, এদের সংযোগকারী নালীর নাম কি? সংযোগকারী নালীর নামটা হচ্ছে ইউস্টিশিয়ান টিউব। ইউস্টিশিয়ান টিউব। কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ভাবে হবে। প্রথমত বললাম তো যে মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যে সংযোগ তৈরি করবে কে?
এবং দ্বিতীয় কোশ্চেন বলবে ইউস্ট্রেশিয়ান নালী কোথায় গিয়ে মুক্ত হয়। তো এটা মনে রাখতে হবে, গলবিলে গিয়ে মুক্ত হয়। এটা আমি প্রথম দিকে টপিক যখন পড়াবো সেখানে আমি পুরো স্কালের অন্তর সেট যেটা মাঝখান থেকে কাটলে যেমন দেখা যায়, সেখানে আমি এইটা দেখাই দিব যে গলবিলের ছিদ্রটা কিভাবে গিয়ে এই ইউস্ট্রেশিয়ান টিউবে গিয়ে মিলছে। এখন এটা ব্যাকে গিয়ে দেখানো একটু কঠিন হয়ে যাবে। তাহলে মধ্যকর্ণ থেকে আমি কি কি জানলাম? তিনটা অস্থি থাকবে, একটা ইউস্ট্রেশিয়ান টিউব থাকবে এবং দুইটা ছিদ্র থাকবে আচ্ছা, এরপরে আসতেছে অন্তঃকর্ণের পাঠ। অন্তঃকর্ণে দেখো একদম হুবহু শামুকের মতো দেখতে, এখানে শামুকের মতো প্যাঁচানো আছে। এই যে শামুকের মতো প্যাঁচানো, এই প্যাঁচানো অংশটাকে বলা হয় ককলিয়া। ককলিয়া মানেই কিন্তু একটা প্যাঁচানো মতো অবস্থা মনে হচ্ছে, ককলিয়া মানেই কিন্তু একটা প্যাঁচানো অবস্থা। তাহলে একটা প্যাঁচানো অবস্থা। আচ্ছা, এর পার্টগুলো একটু পরে বলি, আমরা শুধু অন্তঃকণ্ঠ পার্টটা একদম একদম আলাদাভাবে পড়বো, এটা এখনো থাক। তাহলে আমরা এবার একটু এমসিকিউ এর মতো করে এখানে দেখে আসি পার্ট কি কি। দেখো আমরা পাইছিলাম এখানে হবে পিনা, কর্ণকুহর, কর্ণপটহ। মধ্যকর্ণকে তিনটা ভাগে ভাগ করছি আমরা, একটা ছিল কর্ণস্থি, ইউস্টেশিয়ান টিউব এবং ছিদ্রপথ। তিনটা অস্থি ছিল, একটা ম্যালিয়াস, একটা ইনকাস, একটা স্টিপস। আর ছিদ্রগুলো আমরা একটু পরে জানতেছি। এবার আসো তিনটা যে আমরা পার্টগুলো পড়ছি, এই পার্টের কাজ কি কি। পিনা এর আরেকটা নাম কি অরিকল, আর আরেকটা নাম হচ্ছে কর্ণছত্র। পিনা বা অরিকল বা কর্ণছত্র। এখন দেখো পিনাটার অবস্থানটা কোথায়? একদম দেহের বাইরে, একদম দেহের বাইরে ছিল। এটা নরম, কিন্তু আমরা কি এটা নাড়াতে পারি? আমাদের কান কিন্তু আমরা নাড়াতে পারি না। না। গরু ছাগলের ক্ষেত্রে খেয়াল করবা, তারা কিন্তু তাদের কান নাড়াতে পারে। আমাদের কান কেন নাড়াতে পারি না? কারণ আমাদের কানটা অস্থি নাই, সেখানে তরুণ অস্থি আছে। আমাদের কানটা, কানের যে পিনাটা সেটা হচ্ছে তরুণ অস্থি দিয়ে তৈরি, সেটা হচ্ছে তরুণ অস্থি দিয়ে তৈরি। তাহলে পিনা থেকে পড়বা পিনার অপর নামগুলা কি দিয়ে তৈরি আর পিনার কাজ কি। দেখো আমরা যখন ফিসফিস করে দূর থেকে শব্দ করি শুনতে পাই না, কিন্তু যখন কানের কাছে গিয়ে একটু ফিসফিস করে শব্দ করি তখন কেন শুনতে পাই? আমাদের যে শব্দ করতেছি আমরা, সেখান থেকে সাউন্ড ওয়েভ তৈরি হচ্ছে, শব্দ তরঙ্গ তৈরি হচ্ছে। ওই শব্দ তরঙ্গ এই পিনা সংগ্রহ করবে, করে এই কর্ণকুহর দিয়ে পাঠিয়ে দিবে। তাহলে পিনার একটা কাজ কি পড়লাম? শব্দ তরঙ্গ সংগ্রহ করবে, করে একত্রিত করে এই কর্ণকুহর দিয়ে পাঠিয়ে দিবে। এই যে দেখো, তাহলে পিনার কাজ কি? শব্দ তরঙ্গ সংগ্রহ করবে এবং সেটাকে একত্রিত করে কর্ণকুহরে পাঠিয়ে দিবে। এই অডিটরি মিয়াটাস মানে কিন্তু কর্ণকুহর, অডিটরি মিটাস মানে কর্ণকুহর। আচ্ছা, এখানে হেলিক্স কথাটা আছে, এন্টি হেলিক্স কথাটা আছে, আমি একটু বলে রাখি, তোমার নিজের কানের দিকে ফিল করতে পারবা। নিচের নিজের কানে হাত দিয়ে দেখবা একদম উপরের যে অংশটা বাইরে থেকে ভাঁজ ভাঁজ হয়ে আছে, এইটার কথা আমি বলতেছি, এইটাই হচ্ছে হেলিক্স। আর এইখানে এটাকে বলা হয় এন্টি হেলিক্স। এই চিত্রে আরো ভালো করে বুঝতে পারবা। এটা হচ্ছে হেলিক্স, এটা হচ্ছে এন্টি হেলিক্স। আর এখানে এটাকে বলা হয় ট্রাগাস। ওগুলো জানার দরকার নাই, হেলিক্স এন্টি হেলিক্স এতটুকু জানলেই আনাফ। আর এইখানে যেখানে আমরা কানের দুল দিই, ওইটাকে বলা হয় অডিটরি বুলা। এটাকে আমরা বলি অডিটরি বুলা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পিনার কাজটা জেনে গিয়েছি। এবার এই যে কর্ণকুহর বা অডিটরি মিয়াটাস, এটা আছে আমার মাঝখানে। তাহলে এর কাজ কি হতে পারে? প্রথম কাজ বলো তো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলা হয়নি, এই অডিটরি মিয়াটাসে একটু খেয়াল করে দেখো, এই যে উপরের, এই উপরের এই অংশটা কি বনি আবরণ বা বোনস আছে, এবং এই যে অল্পখানি এই যে এগুলা, এগুলা হচ্ছে মাংসপেশি। মাসেল মানে পেশি। আর এখানে যেখানে বোন দেখবা সেগুলো হচ্ছে বোনস। তাহলে এই যে অডিটরি মিয়াটাস বা কর্ণকুহর, কি মনে হচ্ছে এখানে দেখে কোন পার্টটা বেশি? বনি পার্টটা বেশি নাকি এই এ পার্টটা বেশি, তরুণস্থি পার্টটা বেশি? বনিপাটটা বেশি। আমি কিন্তু বলছি তরুণস্থি পার্ট বেশি নাকি বনু পার্ট বেশি, আমি মাসেলের পার্ট বলি নাই। এই যে হলুদ কালার যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তরুণাস্থি। অস্থি বেশি।
একটু ভালো করে খেয়াল করে দেখো, এইখান থেকে এই যে হলুদ কালারের এইগুলা দেখতে পাচ্ছ, এই পর্যন্তই তোমার হচ্ছে তরুণস্থির পার্ট, আর এতটুকু হচ্ছে তোমার অস্থির পার্ট। মনে হচ্ছে না তরুণস্থির পার্টটা বেশি, কিন্তু আমি নিচের দিকে যদি খেয়াল করি দেখতে পাবো যে উপর আর নিচ মিলে আমার বনি পার্টটা বেশি। এটা যদি হিসেব করে দেখো, এই তরুণস্থির পার্টটা হচ্ছে 1/3, আর এই বনি পার্টটা হচ্ছে 2/3। তাহলে এখান থেকে আমরা একটা কোশ্চেন বলতে পারি যে কর্ণকুহর বা অডিটরি মিয়াটাস এর বাইরের 1/3 তরুণস্থি নির্মিত, এবং ভিতরের দিকে 2/3 আমার অস্থি নির্মিত। এই অস্থিটা কোন অস্থি? টেম্পোরাল অস্থি। টেম্পোরাল বোনস পড়ছো না? সেই টেম্পোরাল বোনস, ওই টেম্পোরালের বোনসের একটা উঁচু জায়গা থাকে। তো তোমরা কখনো বোনস দেখো, সেই বোনসে দেখতে পাবা এইরকম একদম হুবহু এখানে যেমন দেখতে পাচ্ছ, এরকম অরিজিনাল একটা উঁচু জায়গা থাকে, এটাকে বলা হয় টেম্পেলিক বোলা। ওর ভিতরে আমাদের এইগুলো অবস্থান করে, এই মধ্যকর্ণটা। সেইখান থেকে নাম আসে টিম্পেনিক মেমব্রেন, এই যে পর্দাটা, এই পর্দার নাম আসে হচ্ছে ওইটা। এখন আমরা কেন এখানে কটন বাড ইউজ করি? কারণ এখানে আমাদের খোলটা জমে, যেটা আমরা খোল বলি, যেটা ইংরেজিতে বলা হয় কি সেরুমেন। তাহলে এই যে অংশটা, তাহলে এই অংশটা কি, এখানে সেরুমেন জমে। সেরুমেন যেমন একটা কি এমন হচ্ছে মোমের মতো, খোলগুলা কিন্তু অনেকটা মোমের মতো এইখানে জমে। কোথা থেকে বের হয় ওইগুলা? সেরোমিনাস নামে একটা গ্রন্থি আছে, সেখান থেকে বের হয়। আচ্ছা, এখন যখন ওই সেরুমেন এই কর্ণকুহরের এই সব দেয়ালে যখন এখানে জমা হবে, ওই সেরুমেনগুলা যখন জীবাণু আসে, ওই সেরুমেনগুলা ওই জীবাণুকে ধ্বংস করে ওই আমাদের খৈল হিসেবে জমা হয় ওখানে। তাহলে একটা কাজ কিন্তু ওইটা গেল, যে সেরুমেন ওখানে যদি, যে আমার জীবাণুগুলো আসবে তাদেরকে ধ্বংস করবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে পর্দাটা আছে, একটু খেয়াল করো, আমরা এখানে বলছি যে এখানে আমাদের ফাঁকা জায়গা থাকবে। অতিরিক্ত পরিমাণে আমার এখানে সাউন্ড ওয়েভ আসলো, সাউন্ড ওয়েভ আসলো এসে এই পর্দাটাকে তো ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই পর্দাটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বা আবার ধরো অত্যধিক পরিমাণে গরম পড়লো, আমাদের কানে যদি গরম পানি প্রবেশ করে, সেক্ষেত্রে পর্দাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য কি করে, এই যে আমাদের কর্ণকুহর বা কর্ণপটহ বলতেছি, এরা এই পর্দাটাকে আপেক্ষিক আর্দ্রতাও বলতে পারো, এমনকি তাপমাত্রা, যেটা উষ্ণতা বলি, এটা বজায় রাখবে, যেন কর্ণপটহটা তার কাজ করতে পারে। কর্ণপটহের মূল কাজটা কি? কর্ণপটহের মূল কাজটা হলো সাউন্ড ওয়েভ, যেটা শব্দ তরঙ্গ, যার মাধ্যমে আমরা শুনতে পাই, সেই শব্দ তরঙ্গটা যেন এই মধ্যকর্ণে পৌঁছাতে পারে। সেই কাজটা করতে গেলে আমার এর আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক রাখতে হবে। সেই ঠিক রাখার কাজটা করে এই কর্ণকুহর, যেহেতু তার পরেই পর্দাটা আছে, সেজন্য সেই মূল কাজটা করবে। এইগুলা এবার আমরা একটু বইয়ে মিলাই দেখি, যেগুলা বলছি ওইগুলা বইয়ে আছে কিনা। আমরা তো চিত্র থেকে বললাম, এখানে আমরা কিন্তু কিছু মুখস্থ করিনি, এখানে চিত্র অনুযায়ী আমাদের যে বাস্তব অভিজ্ঞতা আছে সেগুলা থেকে বলেছি। অডিটরি মিয়াটাস বা কর্ণকুহর, যেটা কোন পর্যন্ত বিস্তৃত? টিম্প্যানিক পর্দা, বা যেটাকে আমরা কর্ণপটহ বলেছি। এই যে দেখো, বাইরের 1/3 তরুণস্থি দিয়ে নির্মিত, আর ভিতরের 2/3 অস্থি দিয়ে নির্মিত। এখানে আমাদের সেরুমেন জমা হয়, সেরুমেন বাদামি বর্ণের। ওই কোথা থেকে জমা হয়? সেরুমিনাস গ্রন্থি থেকে, যেগুলা কি করে পরবর্তীতে দেখো জীবাণু বা পোকা ধ্বংস করে।
তাহলে আমরা কি বলতেছিলাম যে আমাদের সেরুমেন জমা হবে। ওই সেরুমেন কি করে, এই যে দেখো সে জীবাণু বা পোকা ধ্বংস করতেছে। শব্দ তরঙ্গ লম্বভাবে কর্ণপটহে পৌঁছাচ্ছে, কর্ণপটহ মানে টিম্প্যানিক মেমব্রেনে পৌঁছাচ্ছে। আর ও কি করে, এই যে অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে, জীবাণুর সংক্রমণ থেকে রোধ করে কে, সেরুমেনাস গ্রন্থি থেকে যে সেরুমেনটা বের হয় ওটা। এই, তাহলে আমরা যা যা পড়লাম দেখো সবগুলাই কিন্তু এখানে আছে। তাহলে এইটা ছিল আমার কর্ণপটহ বা অডিটরি মিয়াটাসের কাজ। এবার আসো আমাদের তারপরে ছিল একটা পর্দা, যেটাকে আমরা বলছিলাম টিম্প্যানিক মেমব্রেন বা টিম্প্যানিক পর্দা। এখানে এই চিত্রটা একটু যদি দেখো, এই চিত্রটা দেখে কি মনে হচ্ছে, এই যে ভিতরের দিক, এই ভিতরের দিকটা কি উত্তল নাকি অবতল, আর বাইরের দিকটা অবতল নাকি উত্তল? উত্তল লেন্স আর উত্তল দর্পণ অবতল দর্পণ দেখছো না? হুম, বলো। বাইরের দিকে অবতল মনে হচ্ছে। হ্যাঁ, আমরা অবতল দর্পণ দেখছি না এরকম, যে এটা হচ্ছে অবতল দর্পণ। আমরা যখন বাইরে থেকে হিসাব করব বাইরের দিকটা এরকম দেখতে, আর যখন তুমি ভিতরের দিকে হিসাব করবা, ভিতরের দিকে হিসাব করলে ভিতরের দিকটা এরকম দিতে হবে, আর এটা হচ্ছে ভিতরের দিক। আর বাইরের দিকে আমরা এরকম আয়নার পিছনে যেমন পাড়া দেওয়া থাকে ওই রকম। তাহলে বাইরের দিকটা হচ্ছে অবতল এবং ভিতরের দিকটা হচ্ছে উত্তল। এটা কিন্তু তুমি নিজেই বলছো, এবার আমরা একটু বইয়ে মিলাই দেখি ওটা আছে কিনা। দেখো, বাইরের দিকটা হচ্ছে অবতল, ভিতরের দিকটা হচ্ছে উত্তল। ইম্পর্টেন্ট কিন্তু। এবং এই পর্দাটা স্থিতিস্থাপক। কেন স্থিতিস্থাপক? দেখো, একটু আগে আমরা বলেছি যে এই বাইরে থেকে যখন সাউন্ড ওয়েভ, অনেক বেশি পরিমাণে সাউন্ড আসবে, অথবা সিম্পল চিন্তা করো, আমরা শব্দ করতেছি, ওই শব্দ তরঙ্গ আকারে, তরঙ্গ মানে কি একটা কম্পন, স্পন্দন, ওই স্পন্দন গিয়ে যখন টিম্প্যানিক পর্দাকে স্পন্দিত করবে, ওই টিম্প্যানিক পর্দা যদি স্থিতিস্থাপক না হতো, একটা কাঠের মতো শক্ত হতো, তাহলে কিন্তু শব্দ আমার পাস করে মধ্যকর্ণে যেত না। এটা স্থিতিস্থাপক বলেই, কম্পনশীল বলেই ওই শব্দ তরঙ্গ পাস করে আমার মধ্যকর্ণে যেতে পারে, সেজন্য কিন্তু ওটা স্থিতিস্থাপক হতে হবে। এর পরবর্তীটা একটু খেয়াল করো, এই যে আমরা টিম্প্যানিক পর্দা বললাম, তার সাথেই দেখো একটা অস্থি লাগানো আছে, একদম তার সাথেই। কোন অস্থিটা? ম্যালিয়াসটা। তাই টিম্প্যানিক পর্দার সাথে আমার একটা অস্থি লাগানো থাকে, সেটাকে আমরা বলি ম্যালিয়াস। এর কাজ কি? প্রথম কাজ, এই যে টিম্প্যানিক মেমব্রেন, সে আমার বহিকর্ণ আর অন্তকর্ণ এদেরকে আলাদা করতেছে। প্রথম কাজ। তাহলে দেখো এখানে মধ্যকর্ণ থেকে বহিকর্ণকে আলাদা করতেছে। শব্দ তরঙ্গ কেঁপে উঠবে, শব্দ তরঙ্গকে সমতলে মধ্যকর্ণে প্রবেশ করাতে সহায়তা করবে। এটা অতটা দরকার নাই, শুধু এটা মনে রাখতে হবে, এই যে এটা আলাদা করে রাখে। এই কিন্তু আমরা বহিকর্ণটা পড়ে ফেলছি। এবার আসো মিডল ইয়ার বা মধ্যকর্ণ। মধ্যকর্ণ কোথায় থাকবে? টিম্প্যানিক, টিম্প্যানিক বলতেছি, টেম্পোরাল বোনসের মধ্য বা টেম্পোরাল অস্থির মধ্য। তার উঁচু একটা জায়গা থেকে, সে উঁচু জায়গাটাকে আমরা বলি টেম্পেনিক বুলা। একটু খেয়াল করে দেখো, একদম হুবহু তাই এখানে আছে। এই যে এটা হচ্ছে উঁচু জায়গা, এই উঁচু জায়গার ভিতরেই কিন্তু আমার মধ্যকর্ণটা অবস্থান করতেছে। আচ্ছা, আর এটা কেমন প্রকোষ্ঠ? বায়ুপূর্ণ প্রকোষ্ঠ। এখানে যখন আমরা তরল পদার্থ দেখি, তখন সেটার নাম কিন্তু ভিন্ন হয়ে যায়, যেটা তোমরা শ্বসনতন্ত্র অধ্যায় সম্ভবত পড়ছো। অডিটরি মিয়াটাস, অডিটরি মিয়াটাস বলতেছি। এখানে কোথায় যেন ছিলাম, হ্যাঁ। তাহলে এখানে বায়ুপূর্ণ থাকবে, সেখানে তরলপূর্ণ। বায়ুটা হচ্ছে স্বাভাবিক, যদি তরল হয়ে যায় সেটা হচ্ছে আমাদের জন্য অ্যাবনর্মাল, অস্বাভাবিক। ওই যে ওটাইটিস মিডিয়া ভাইয়া। ওটাইটিস মিডিয়া, হ্যাঁ। আর সাইনোসাইটিস অধ্যায় ছিল ওই যে 5 অধ্যায়ে। তাই ওটাইটিস মিডিয়া, মিডিয়া কেন বলা হয়? যে মধ্যকর্ণে অন্তর্ভুক্ত হয়েছে বলেই। ওটাইটিসটা হচ্ছে আমার কানের প্রদাহকেই বলা হয় ওটাইটিস। এখন ওটাইটিসটা তোমার যদি বহিকর্ণে হয় সেটাকে বলা হবে ওটাইটিস এক্সটার্না, আর মধ্যকর্ণে হলে ওটাইটিস মিডিয়া, আর যদি অন্তকর্ণে প্রদাহ হয় সেটাকে বলা হয় ওটাইটিস ইন্টারনা। অন্য রাইটারের বইয়ে আছে, এ বইয়ে নাই।
ওটা পরে পড়বো, আমরা 5 অধ্যায়ে পড়বো। এতটুকু শুধু মনে রাখো। তাহলে বায়ুর পরিবর্তে তরল আসলে এখানে ছোট্ট করে লিখে রাখি, তরল পূর্ণ হলে সেটা হবে আমাদের জন্য অ্যাবনর্মাল, সেটাকে আমরা বলবো ওটাইটিস বা ওটিটিস মিডিয়া। আচ্ছা, মধ্যকর্ণে আমরা 3টা জিনিস দেখছিলাম। একটা ছিল ইউস্টেশিয়ান টিউব, সেটা কি করে মধ্যকর্ণকে গলবিলের সাথে যুক্ত করে। এবং এখানে বলছে কি টিম্প্যানিক পর্দার উভয় পাশে বায়ুর চাপ সমান রাখা এর কাজ। একটু খেয়াল করে দেখো শব্দ এখানে, ধরো এখানে চাপ কমে গেছে, এখানে ধরে নাও কত ধরবা, 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, আর এ পাশে আছে ধরো 2 অ্যাটমসফিয়ার চাপ। এখন দুই পাশে যেহেতু চাপের ভিন্নতা, তার মানে এটা তো আমাদের জন্য ভালো হবে না। এই জন্য কি করা দরকার, এই যে ভিতরে যে চাপটা বেশি আছে সেই চাপটা আমার কমানো দরকার, কমিয়ে একের সমানে নিয়ে আসতে হবে। তাহলে সেই চাপ কমানোর জন্য কি করতে হবে, চাপ কিছুটা আমরা এইখান দিয়ে বের করে দিব। তাহলে এই ইউস্টেশিয়ান টিউবটা দিয়ে চাপ বের হয়ে যায়। সে কি করতেছে, এই যে কর্ণপটহ বা টিম্প্যানিক মেমব্রেন তার দুই পাশে চাপের সমতা রাখতেছিল। সেটা এখানে বলছে যে টিম্প্যানিক মেমব্রেন এর উভয় পাশের বায়ুর চাপ সমান রাখে এই ইউস্টেশিয়ান টিউব। কিভাবে, এটা কিন্তু বলে দিছি। কারণ যদি চাপের ভিন্নতা হয় তাহলে ওই পর্দাটা ফেটে যেতে পারে। এরপরে আমরা পড়েছি যে কানের অস্থি ছিল 3টা। একটা হচ্ছে ম্যালিয়াস। একটু খেয়াল করে দেখো ম্যালিয়াসটা এখানে দেখতে কেমন, একদম হুবহু হাতুড়ির মতো কিন্তু। এই হাতুড়িতে কেমন থাকে, এক প্রান্ত সরু থাকে আর এক প্রান্তে মোটা থাকে। এইটা হচ্ছে মোটা আর এখানে কিন্তু সরু। তাহলে ম্যালিয়াসটা দেখতে হাতুড়ির মতো। আর এই যে ইনকাস, ম্যালিয়াসের পরে কি ইনকাস, ইনকাসটা হচ্ছে নেহাইয়ের মতো দেখতে, একদম নেহাই। নেহাই তো দেখছো ওই এইরকম দেখতে, আঁকাটা কঠিন হয়ে গেছে, এরকম নেহাইটা দেখতে একদম ঠিক এইরকম। তাহলে এই ম্যালিয়াসটা দেখতে হচ্ছে হাতুড়ির মতো। আর ম্যালিয়াসের পরে এখানে আমরা পড়ছিলাম ইনকাস, ইনকাসটা দেখতে নেহাইয়ের মতো। আর এটা একদম হুবহু ঘোড়ার জিনের পাদানির মতো, মানে যার উপর ঘোড়া চালক বসে থাকে। তা ঘোড়া চালক যার উপর বসবে তার দুই সাইডে ঝুলানো থাকে, তাহলে এইটাকে যদি তুমি খুলে আঁকো তাহলে এই রকম কিন্তু হয়, এই রকম। তাহলে এটা একদম ঘোড়ার জিনের পাদানির মতো দেখতে, যার উপর বসা যায়। তাহলে 3টার আকৃতিটা আমার ইম্পর্টেন্ট। তাহলে এখানে এটা দেখতে কেমন, হাতুড়ির মতো, যার এক প্রান্ত টিম্প্যানিক পর্দার সাথে লাগানো থাকে, অপর প্রান্ত ইনকাসের সাথে লাগানো থাকে। এটা চিত্র দিয়েই মনে রাখবো, এটা মুখস্থ করার কিছু নাই। আমরা 3টা অস্থি পড়ছি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে এটা তো সিরিয়ালি থাকবে, প্রথমে ম্যালিয়াস, তারপরে ইনকাস, তারপরে স্টেপিস। তাহলে একটা আরেকটার সাথে লাগানো থাকবে। দেখো ইনকাসটা কার মতো দেখতে, ইনকাসটা নেহায়ের মতো দেখতে। আর স্টেপসটা কেমন দেখতে, স্টেপসটা হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো দেখতে। এখন আমরা আরেকটা জিনিস বলছিলাম যে এখানে দুইটা ছিদ্র থাকবে, এইখানে দুইটা ছিদ্র থাকবে। ছিদ্র দুইটা কোথায় থাকবে একটু দেখো। এই ছিল সেই ম্যালিয়াস, একদম এই হাতুড়ির মতো দেখতে এইখানে, এই টিম্প্যানিক মেমব্রেন। এই হচ্ছে ইনকাস, আর এইটা হচ্ছে স্টেপিস। স্টেপিসটা দেখো ঘোড়ার জিনের পাদানির মতো দেখতে, এখানে আমরা মানুষেরা বসতে পারি। এই যে স্টেপিস, তার যে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছ বা দুইটা পায়ের মতো দেখতে পাচ্ছ, তার মাঝে একটা ছিদ্র থাকে, আর এইখানে আরেকটা ছিদ্র থাকে, যেটা পাশের চিত্রে দেখা দেওয়া আছে। এখানে একটা ছিদ্র থাকে, আর এই যে এখানে আরেকটা ছিদ্র থাকে। এই দুইটা ছিদ্র কেন থাকে, প্রশ্ন তো আসতেই পারে। দেখো আমরা প্রথমেই বলছি যে শব্দ তরঙ্গ আমার বহিকর্ণ হয়ে কর্ণকুহর হয়ে আমার কর্ণপট হয়ে আসবে, টিম্প্যানিক মেমব্রেনে আসবে। এই সেই টিম্প্যানিক মেমব্রেন, এটা সেই টিম্প্যানিক মেমব্রেন। ধরো টিম্প্যানিক মেমব্রেনের পরে কোথায় আসবে, এই আমার আলাদা কালার নেই, আমার কোথায় আসবে, ম্যালিয়াসে আসবে। ম্যালিয়াস হয়ে কোথায় আসবে, এই ইনকাসে আসবে। ইনকাসের পরে আমার আসবে কোথায়, স্টেপিসে। স্টেপিসের পরে এই ফেনেস্ট্রা, এই যে ছিদ্রপথটা, এই ছিদ্রপথ দিয়ে আমার অন্তঃকর্ণে চলে যাবে। অন্তঃকর্ণে আমার ওখান থেকে শব্দ তরঙ্গ
যেটা এক্সট্রা থাকবে কিছুটা আমার মস্তিষ্কে পৌঁছায় যাবে, যার জন্য আমরা শুনতে পাবো, আর বাদ বাকি যা কিছু আছে সেইগুলা বাইরে বের হয়ে আসতে হবে। সেইগুলা বের হওয়ার জন্য একটা পথ লাগবে, সেই পথটা হচ্ছে এটা। এই দুইটা ছিদ্রর কাজ। তাহলে একটা ছিদ্র দিয়ে শব্দ তরঙ্গ প্রবেশ করবে, আর একটা ছিদ্র দিয়ে শব্দ তরঙ্গ বের হয়ে আসবে। যেটা দিয়ে প্রবেশ আর করবে, চিত্রটা কি অফিসের ওখানে থাকবে? একটা ছিদ্র থাকবে এসটিপিসের মানে নিচে। নিচে না, হ্যাঁ একটা থাকবে এসটিপিসের নিচে, আর একটা থাকবে এসটিপিস যেখানে লাগানো থাকবে ঠিক সেইখানেই। মানে বলতে পারো এসটিপিসের পুরো এরিয়াটাই একটা ছিদ্র। কারণটা কি বললাম, এই যে এই শব্দটা তোমার যাবে, সেই শব্দটা তো এই হাড়ের মাধ্যমেই যাবে। এই হাড়ের মাধ্যমেই তো এখানে ওই অন্তঃকরণে যাবে। কারণ শব্দটা কিসের মাধ্যমে এখানে আসতেছিল? কিছু বলছো? না স্যার। তাহলে একটা আসতেছে এই এই আমরা এসটিপিস দুইটা পড়লাম, এই এসটিপিস দিয়েই শব্দটা আসতেছে। মনে করো এসটিপিসটাই হচ্ছে একটা ছিদ্র, সেই ছিদ্রটাকে বলা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। আর যেটা দিয়ে শব্দটা আমার ব্যাক করবে, ব্যাক করে আবার মধ্যকর্ণে ফিরে আসবে, সেটাকে বলা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। রোটান্ডার কাজ কি? শব্দ তরঙ্গ ফেরত আসে, এইটুকু মনে রাখবো। বা শব্দ ফেরত আসে, তরঙ্গ মনে রাখে, শুধু এইটুকু মনে রাখি, শব্দ ফেরত আসে। আর এরপরে কোশ্চেন যদি বলে অন্তঃকরণে শব্দ প্রবেশ করে কোনটা দিয়ে? ফেনেস্ট্রা ওভালিস দিয়ে। এটা দেখো রোটান্ডা, একদম পুরো কিন্তু গোলের মতো দেখতে, এখানে মনে হচ্ছে ডিম্বাকার, কিন্তু এটা সাইড দিয়ে নেওয়া তো ছবিটা, সেজন্য এখানে গোলাকার মনে হচ্ছে, এই ডিম্বাকার মনে হচ্ছে। ডিম্বাকার মূলত উপরেরটা দেখতে ওভালের মতো, আর এটা একদম রাউন্ড, গোলের মতো দেখতে। আচ্ছা, তাহলে এই দুইটা ছিদ্র, তাহলে এই দুইটা ছিদ্রের মধ্যে ফেনেস্ট্রা, দেখো ফেনেস্ট্রা ওভালিসের সাথে কার জোড়া লাগানো থাকবে? ইনকাসের সংযোগ থাকবে, এই। আর এটাকে আমরা মানবদেহের সব থেকে ক্ষুদ্র অস্থি বলে থাকি। আচ্ছা, এই ছিদ্রপথগুলো যেগুলো বললাম একটু খেয়াল করো। উপরের দিকে ডিম্বাকার যেটা, সেটাকে আমরা বলতেছি ফেনেস্ট্রা ওভালিস। আর নিচের দিকে গোলাকার রাউন্ড আকার, আমি একটু আগে কিন্তু বলেছি এটা, সেটাকে আমরা বলতেছি ফেনেস্ট্রা রোটান্ডা। ওভালিসের কাজ কি? শব্দ তরঙ্গ অন্তঃকর্ণে পাঠানো, আর রোটান্ডার কাজ কি? শব্দ তরঙ্গ বের করে দেওয়া, মানে মধ্যকর্ণে আবার ফেরত নিয়ে আসা। আর এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটুকু, আর যদি এক্সট্রা পড়তে চাও এটা পড়বা। এটা হচ্ছে পেরিওটিক অস্থি নির্মিত। এই পেরিওটিক অস্থি কি, এটা পড়তে গেলে সে অ্যানাটমি পড়া লাগবে, এখন ওগুলা জানার দরকার নাই। এবার আসো অন্তঃকর্ণ, ইনার ইয়ার। অন্তঃকর্ণ, আমরা মস্তিষ্কে মাথার যে খুলি সেটাকে আমরা কি বলি? করোটি বলি। এই করোটির, দেখো এখানে লেখা আছে করোটির শ্রুতি কোটর বা অডিটরি ক্যাপসুল, এর মধ্যেই থাকবে হচ্ছে আমার অর্ধকর্ণ। চিত্রটা যদি একটু আমরা দেখে আসি, এখানে অতটা বোঝা যাচ্ছে না। এই যে অন্তঃকর্ণটা তুমি যদি এখান থেকে বের করে নাও, এখানে যে একটা খালি জায়গা বা গহ্বরের মতো জায়গা তৈরি হচ্ছে, ক্যাপসুলের মতো ফাঁকা জায়গা, ওইটাকেই বলি আমরা মূলত অডিটরি ক্যাপসুল। অডিটরি কথাটা কোথা থেকে আসছে? অডিটরি মানে, অডিটরি মানে কি? শুনতে সহায়তা করা এমন কিছু। অডিটরিটা ওইখান থেকে আসছে, মূলত অন্তঃকর্ণে আমার শুনতে সহায়তা করে এবং ভারসাম্য রক্ষা করে। অন্তঃকর্ণই শুনতে সহায়তা করে এবং ভারসাম্য রক্ষা করে, সেজন্য এটার নাম আসছে অডিটরি। অডিটরি ক্যাপসুলের মধ্যেই থাকবে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের প্রধান অংশ হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ আর হচ্ছে বনি ল্যাবিরিন্থ, মানে দুইটা অংশ। একটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ আর একটা হচ্ছে অস্থিময় ল্যাবিরিন্থ। মানে একটা হচ্ছে, ভাইয়া দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না। কেউই দেখতে পাচ্ছ না?
এবার ভাইয়া দেখা যাচ্ছে না। এবারও দেখা যাচ্ছে না? না, দেখতে পাচ্ছ? একটু দাঁড়াও দেখি। এখন দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে। আচ্ছা, কোথায় যেন ছিলাম? হ্যাঁ, এখানে আমরা বললাম অন্তঃকর্ণ সাধারণত দুইটা অংশ, একটা হাড় দ্বারা তৈরি আর একটা মেমব্রেন দিয়ে তৈরি, মানে একটা তরলের মতো কোনো কিছু দিয়ে তৈরি। তার মানে যেটা অস্থি দ্বারা নির্মিত বা হাড় দ্বারা তৈরি সেটাকে আমরা বলতেছি কি বনি ল্যাবিরিন্থ বা অস্থিময় ল্যাবিরিন্থ। আর যেটা তরুণস্থির মতো নির্মিত বা তরলের মতো ভাইয়া নির্মিত, আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না। ওয়াইফাই নিছো না এমবি দিয়ে ক্লাস করছো? ওয়াইফাই তো আন্টি বলছিল এখনো নিতে পারোনি। ওয়াইফাই নাকি এমবিতে? হ্যাঁ, ওয়াই আচ্ছা, একটু একবার লিভ নিয়ে আবার ওই লিংকে আরেকবার একটু জয়েন হও। ওয়েট করতেছি। একবার না দেখতে পেলে সাথে সাথে লিভ নিয়ে আবার জয়েন হবা, তাহলে দেখতে পাবা। দেখতে পাচ্ছো? হুম? রহমতুল্লাহ দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। কামরুন নাহর কই? দুইজনে কি ল্যাপটপে করছো ক্লাস? না ভাইয়া মোবাইলে করতেছি। ল্যাপটপ নিয়ে আসো নাই? ল্যাপটপ নিয়ে আসছি কিন্তু ভাইয়া ওয়াইফাই কানেক্ট করতে পারিনি। আচ্ছা, কানেক্ট করে ওইখানে দেখো। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ? কামরুন নাহর দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলছিলাম যে একটা বনি ল্যাবিরিন্থ আর অস্থিময় ল্যাবিরিন্থ থাকবে এখানে। এখন এই ল্যাবিরিন্থ গুলো কি জিনিস আমরা একটু এই চিত্র থেকে একটা ক্লিয়ার চিত্র এখানে দেখি, তাহলে আমরা এই জিনিসগুলো ভালোই বুঝতে পারবো। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে ব্লু কালার, যেটা ব্লু তো না গ্রিনের মতো দেখাচ্ছে, এই পুরো যে গ্রিন পার্ট, এই গ্রিন পার্টটাই হচ্ছে আমার, মনে করো একটা বোনস। একটা বোনসের ভিতরে কি থাকে? অস্থিমজ্জা থাকে না? এটা তো আমরা পড়ছি, ৭ অধ্যায়ে পড়ছো না, যে একটা বোনসের ভিতরে অস্থিমজ্জা থাকে। একটা বোনসের ভিতরে কি থাকে? অস্থিমজ্জা থাকে। ঠিক তেমনি অস্থিমজ্জা যে জায়গাগুলোতে থাকে, ওই অস্থিমজ্জাগুলো বাদ দিলে ওই বোনসের মাঝে ওইগুলা ফাঁকা হয়ে যায়। এখানেও তেমন। এই যে বনি ল্যাবিরিন্থ, বনি ল্যাবিরিন্থের মাঝে এখানে যে তুমি গোলাপি কালার, গোলাপি বলতেছি, অরেঞ্জ কালারের মতো যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলাই হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তাহলে সবার বাইরের লেয়ারটা কি? সবার বাইরের লেয়ারটা হচ্ছে তোমার বনি ল্যাবিরিন্থ, আর মাঝে যারা আছে একদম, তারা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এখন এই মেমব্রেনাস ল্যাবিরিন্থ আর এই যে বনি ল্যাবিরিন্থ বললাম, তার মাঝে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ না? একটু মনে হচ্ছে তো ফাঁকা জায়গা আছে। জি ভাইয়া। এইখানে আমাদের থাকে এন্ডোলিম্ফ, মানে একদম বলতে গেলে ফাঁকা জায়গা তো এখানে কোথায় দেখতে পাচ্ছ? এই যে ফাঁকা জায়গা, এটাকে তো এন্ডোলিম্ফ বলা যাবে না। এটা কিন্তু এন্ডোলিম্ফ না। তিনটা জিনিস এখানে খেয়াল করো, একটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এই পুরোটা, এই যে অরেঞ্জ কালারের যেটা, এইটাই হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এর মাঝখানে থাকবে হচ্ছে আমার এন্ডোলিম্ফ। এন্ডো কথাটার মানে কি মনে রাখবা, যেখানে এন্ডো কথাটা দেখবা, এন্ডো বা ইন্টার, এন্ডো বা ইন্টার এগুলার মানে হচ্ছে
এন্ডো বা ইন্টার এগুলোর মানে হচ্ছে ভিতরে। তা এন্ডোলিম্ফটা কোথায় থাকবে? লিম্ফ মানে একটা ফ্লুইড, তরল পদার্থ মনে করি। এন্ডোলিম্ফটা হচ্ছে ভিতরের তরল পদার্থ। কার ভিতরের তরল পদার্থ? মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরের তরল পদার্থ। এখন একটু আমাকে বলো, এই যে বনি ল্যাবিরিন্থ যেটা সবুজ কালারের মনে হচ্ছে, আর এই যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এই দুইটার মধ্যে কার পরিমাণটা বেশি দেখাচ্ছে? অবশ্যই মেমব্রেনাস ল্যাবিরিন্থ। কারণ বনি ল্যাবিরিন্থ এখানে সব, এই বনি ল্যাবিরিন্থ যদি আমি বাদ দিই তো সবই কিন্তু মেমব্রেনাস ল্যাবিরিন্থ। মেমব্রেনাস ল্যাবিরিন্থ বাদ দিয়ে দেখবা বনি ল্যাবিরিন্থের ভিতরে সব ফাঁকা জায়গা। এই যে অরেঞ্জ কালারের এগুলো যদি আমি বাদ দিই তাহলে এই যে গ্রিন কালারের যেটা আছে এর ভিতরে সব তো ফাঁকা জায়গা হয়ে যাচ্ছে। তার মানে এইখানে আমার মেমব্রেনাস ল্যাবিরিন্থের পরিমাণটা একটু বেশি, যার জন্য আমরা এটাকে বলতে পারি প্রধান অংশ। এইভাবে মনে রাখবো। তাহলে অন্তঃকরণের প্রধান অংশটা কি? মেমব্রেনাস ল্যাবিরিন্থ নাকি বনি ল্যাবিরিন্থ? অবশ্যই মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এই মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে আরেকটা জিনিস থাকবে, সেটার নাম কি? ভিতরে কথাটা বলতেছি আমি, ভিতরে মানে কি? এন্ডো। তাহলে এই মেমব্রেনাস ল্যাবিরিন্থের অভ্যন্তরে আরেকটা জিনিস থাকবে, সেটাকে আমরা বলবো এন্ডোলিম্ফ। আর এই যে আমরা এটা কি বললাম? এটা আমরা বললাম বনি ল্যাবিরিন্থ, আর এইটা আমরা বললাম মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা তুমি বলেছো, এইটাই হচ্ছে পেরিলিম্ফ। পেরিলিম্ফ। তাহলে এই কোণটা কোথায় অবস্থান? এই অবস্থান যেন গুলাই না যায়। এবার একটু সামারি করি। এখানে হ্যাঁ কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওয়াইফাই স্পিড কেমন? কয় এমবিপিএস দিছো? হ্যাঁ খারাপ। 2 এমবিপিএস? ওই যে পাশের থেকে নেওয়া তো সেজন্য জানি না। ও, মানে এখন ওয়াইফাই লাইন নিউ নাই না? এই খুলনায় তো নেটের সমস্যা দেওয়ারই কথা না, একদম তো নেট সমস্যা দিবে না। ওয়াইফাই যেহেতু অন্যদের থেকে নিছো তো কানেক্ট করছে, এই জন্য মনে হয় সমস্যা হয়েছে। একটু এমবি দিয়ে দেখতে হবে, নেক্সট থেকে একটু এমবি দিয়ে দেখো, একটু কষ্ট করে। ঠিক আছে ভাইয়া, দেখতেছি। আর যদি সম্ভব হয় 3 মাস, তো এখানে 3 মাস কেন, 3.5 মাসও তো বেশি থাকতে হবে না। যদি আবার এক্সাম পিছায় তাহলে তো 4-5 মাস থাকতে হবে। যদি পারো একটা রাউটারও নিয়ে ওয়াইফাইটা কানেক্ট করতে পারো, তাহলে আর নেটের সমস্যাটা হবে না। এখন আবার লিভ নিয়ে আবার একটু জয়েন হও, আবার দেখতে পাবা। এখন কিছু করার নাই।